অ্যাপার্টের স্টোরিটা কী হয়েছিল না হয়েছিল, কে কে ছিলেন না লাস্ট ক্লাসে? বেশি জন না, মোটামুটি সবাই জেনেছেন কী কাহিনী হয়েছে। ওখানে দেখা গিয়েছিল যে থিংস ফল অ্যাপার্টে ওখানকার সমাজটাও যেরকম প্রবলেম্যাটিক, জটিল, আবার একইভাবে খ্রিস্টিয়ান যে ইয়াটা ইনভেডারশিপটা ওটাও ভালো ছিল না কিছু। সো ফলশ্রুতিতে সমাজটাও ধ্বংস হয়ে গেল, সেই সাথে যে নায়ক সেও মারা গেল। সো আজকে একটু এটা ক্রিটিক্যাল একটা রাইটিং পড়বো, সেটা হলো থিংস ফল মানে অ্যাবাউট দ্য নোবেলটা কী নিয়ে। হ্যাঁ, মানে ওটা তো একটা কাহিনী পড়লাম, কিন্তু এর পিছনের কাহিনী কী, কিসের প্রেক্ষিতে উনি লিখলেন বা কিছু, সেটা হলো যে চিনোয়া আচেবের এই থিংস ফল অ্যাপার্ট প্রবাবলি এটা মোস্ট অথেন্টিক ন্যারেটিভ এভার রিটেন অ্যাবাউট লাইফ। মানে এটা একটা খাঁটি, একটা অরিজিনাল একটা রাইট আপ 20th সেঞ্চুরির প্রেক্ষাপটে। নোভেলটা পাবলিশ হয়েছে 1958 সালে। নাইজেরিয়া মানে স্বাধীনতা পাওয়ারও 2 বছর আগে। নাইজেরিয়া স্বাধীন হয়েছে 1960 সালে, ঠিক আছে? এটা এগুলো মাথায় রাখতে হবে। মানে নাইজেরিয়া নিয়ে কাহিনী, দক্ষিণ আফ্রিকার, সাউথ আফ্রিকার দেশ। থাউজেন্ডস অফ কপিজ, এখন পর্যন্ত হাজার হাজার কপি সেল হয় ইউনাইটেড স্টেটস আমেরিকাতে থিংস ফল অ্যাপার্টের কপি। তো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে এটা ছাপানো হয়েছে। এই নোভেলটা অ্যাডাপ্টেড ফর প্রোডাকশনস অন দ্য স্টেজ, স্টেজের জন্য রেডিওতে, টেলিভিশনে, সব জায়গায়, সব গণমাধ্যমে দেখানো হয়েছে। হাই স্কুল টিচার্স, কলেজের, গ্র্যাজুয়েট স্কুলে এটা নোভেলটাকে টেক্সট বুক হিসেবে বিভিন্ন ধরনের ক্লাসে ইউজ করে। হিস্ট্রি থেকে সোশ্যাল স্টাডি টু কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড অ্যান্থোলজি, যে কোনো ফর্মে ইউজ করা হয়। তো নোভেলটা টাইটেলটা নিয়েছে, এখন প্রশ্ন আসতে পারে থিংস ফল অ্যাপার্ট কেমন করে এসেছে এখন। হ্যাঁ হ্যাঁ আছে। নোভেলটা টেক্স প্লেস, এটার টাইটেলটা নেওয়া হয়েছে দ্য সেকেন্ড কামিং নামে একটা কবিতা আছে W.B. ইটসের, 20th সেঞ্চুরির একজন কবি। ওনার একজন আইরিশ পোয়েট, এসেইস্ট, প্রাবন্ধিক এবং নাট্যকার। জি হ্যাঁ হ্যাঁ, নো সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং। এখানে লাইনগুলো ছিল, পড়েছেন? টার্নিং অ্যান্ড টার্নিং, দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন কান্ট হিয়ার দ্য ফ্যালকনার, things fall apart, the center can't hold, mere anarchy is loosed upon the world. তাহলে কি ঘুরছে, ওয়াইডেনিং মানে চড়া একটা ঘূর্ণি পাকে ঘুরছে। ফ্যালকনারকে শুনতে পারছে না, ফ্যালকন মানে ইগল। আর জিনিস থিংস ফল অ্যাপার্ট, বাজ পাখি আর কি। জিনিস থিংস ফল অ্যাপার্ট মানে সব কিছু ফল অ্যাপার্ট হয়ে আছে। সেন্টারে কিছু হোল্ড করতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই কবিতায় আইরনিক্যালি একটা প্রোডাক্ট অফ ইউরোপিয়ান থট, ইটস ডেসক্রাইবস অ্যান অ্যাপোক্যালিপটিক ভিশন ইন হুইচ দ্য ওয়ার্ল্ড কলাপসেস ইনটু অ্যানার্কি। আসলে এই লাইনগুলোর মাধ্যমে কবি বোঝাইছে যে পৃথিবীটা একটা কলাপস করছে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাপোক্যালিপটিক মানে হলো অ্যাপোক্যালিপটিক, পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড মানে কি, একটা বলা হয়ে থাকে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা একটা ইয়া হবে, ওইটার পরে একটা যে ওয়ার্ল্ড, ওরকম একটা কিছু মানে কল্পনা করে রাইটাররা। এরকম 20th সেঞ্চুরিতে এগুলো হরহামেশাই লিখে থাকে অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড নিয়ে। যেমন এরকম সিনেমাও আছে, যেমন ম্যাড ম্যাক্স সিনেমা, পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড। তারপরে ওই যে জর্জ অরওয়েল লিখেছে না 1984, একটা টেক্সট আছে এরকম অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড নিয়ে লেখা। তো সমাজে নৈরাজ্য সৃষ্টি হয় একটা যুদ্ধ হলে বা কিছু হলে। মানে হিউম্যানিটিতে ফ্ল দেখা, ইন্টারনাল ফ্ল হিউম্যানিটির। ইন্টারনাল ফ্লটা কি থিংস ফল অ্যাপার্টে আচেবে দেখাচ্ছে, ইলাস্ট্রেটস দ্য ভিশন অফ শোয়িং আস হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ইগবো সোসাইটি অফ নাইজেরিয়া অ্যাট দ্য টাইম অফ ইটস কলোনাইজেশন বাই দ্য ব্রিটিশ। চিনো আচেবে দেখাচ্ছে যে ব্রিটিশদের কলোনাইজেশনের থাবায় ইগবো সোসাইটি নাইজেরিয়ার কীভাবে ইফেক্টেড হয়েছে, ইন্টারনাল ফ্ল ভিতরে ভিতরে কীভাবে ক্ষয় হয়েছে সমাজটায়। এই ইন্টারনাল যে উইকনেসটা ছিল, ভিতরে দুর্বল কিছু পয়েন্ট ছিল, মুহূর্ত ছিল, যেটার জন্য নেটিভ স্ট্রাকচার অ্যান্ড দ্য ডিভাইডেড নেচার অফ ইগবো সোসাইটি, এই নেটিভ মানে নেটিভ ইংলিশ যারা, ব্রিটিশ যারা এবং ইগবো সোসাইটি, তাদের মধ্যে একটা ক্ল্যাশ লেগেছে। দ্য কমিউনিটি অফ ইমুওফিয়া ইন দ্য নোভেল ইজ আনএবল টু উইথস্ট্যান্ড দ্য টাইডাল ওয়েভ অফ ফরেন রিলিজিয়ান। আচ্ছা, এটা কি হয়েছে, এই সোসাইটিটা টাইডাল ওয়েভ মানে একটা হলো জোয়ার,
ফরেন যে রিলিজিয়ন, বিদেশি একটা ধর্ম, তারপরে কমার্স মানে ব্যবসা বাণিজ্য, টেকনোলজি এবং গভর্নমেন্ট এগুলোর সাথে খাপ খাওয়াতে পারছিল না। ঠিক আছে, তাই তো ধর্ম ওদের সংস্কৃতিটা ব্রিটিশিয়ার সাথে খাপ খাওয়াতে পারেনি। দ্য সেকেন্ড কামিং কবিতায় ইটস বলেছে যে অ্যান্টি ক্রাইস্ট লিডিং অ্যান অ্যানার্কিক ওয়ার্ল্ড টু ডিস্ট্রাকশন। সেকেন্ড কামিং ওই কবিতাটার যে লাইনগুলো থেকে নিচে থিংস ফল অ্যাপার্ট লাইন মানে এই ট্যাগ লাইনটা, সেখানে বলেছে যে অ্যান্টি ক্রাইস্ট মানে যিশু খ্রিস্টের অ্যান্টি ক্রাইস্ট যেটা বলে মানে দজ্জাল, অ্যান্টিক্রাইস্ট মানে হলো দজ্জাল। সে কি করেছে, সে একটা নৈরাজ্যের একটা সমাজ, একটা ধ্বংসের সমাজের সূত্রপাত করেছে। তো দিস ওমিনাস মানে অশুভ, এই টোনটা গ্র্যাজুয়ালি ইমার্জেস ইন থিংস ফল অ্যাপার্ট অ্যাজ অ্যান ইন্ট্রুসিভ রিলিজিয়াস প্রেজেন্স অ্যান্ড ইন্টেন্সিভ গভর্নমেন্ট টুগেদার কজ দ্য ট্রেডিশনাল ইউমোফিয়ান ওয়ার্ল্ড টু ফল অ্যাপার্ট। আচ্ছা, থিংস ফল অ্যাপার্টে যেটা হয়েছে ইগবো সোসাইটিতে, ওই যে রিলিজিয়াস যে প্রেজেন্স ছিল, ওই ধর্মীয় যে মানে ধর্মের ভাবে যে চেঞ্জ করা, যে ধর্মগুলো যে আমরা চেঞ্জ করব, ব্যাপটিজম, ওই ইয়াটা প্লাস গভর্নমেন্ট মানে ওই সময়কার যে গভর্নমেন্ট, তারা টুগেদার এই অবস্থাটা তৈরি করেছিল উমোফিয়াতে। আচ্ছা, লিটারি পারপাস, যখন থিংস ফল অ্যাপার্ট প্রথম পাবলিশ হয়, আচেবে অ্যানাউন্স করেছিল যে ওয়ান অফ হিজ পারপাস ছিল টু প্রেজেন্ট আ কমপ্লেক্স ডায়নামিক, এটা কি হলো, আচ্ছা, কমপ্লেক্স ডায়নামিক সোসাইটি অফ ওয়েস্টার্ন অডিয়েন্স টু পারসিভড আফ্রিকান সোসাইটি। আচ্ছা, সেটা হলো যে একটা জটিল, একটা গতিশীল একটা সোসাইটি ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে তুলে ধরা, মানে আফ্রিকান লিটারেচারের, আফ্রিকান সোসাইটি সমাজের যারা প্রিমিটিভ, মানে মানুষ মনে করে কি ওয়েস্টার্ন অডিয়েন্স যে আফ্রিকান সোসাইটি হলো প্রিমিটিভ, সেকেলে, সিম্পল, সাধারণ এবং ব্যাকওয়ার্ড, মানে ইয়া আর কি, সেকেলে আদিম মানসিকতা এটা মনে করে। তো আনলেস আফ্রিকানস কুড টেল দেয়ার সাইড অফ দেয়ার স্টোরি, আচ্ছা, we believe that African experience would forever be mistold. আচ্ছা, আফ্রিকান মানুষ তো আর বলতে পারবে না, সাহিত্যিকদেরকেই এগিয়ে আসতে হবে। তো চিনো আচেবে এটাই করেছেন। তো তাদের ব্যাপারে মিসটোল্ড, ভুল বর্ণনা করা হয়েছে। ভালো ভালো অথর যেমন জয়েস ক্যারি ইন মিস্টার জনসন নামে একটা লেখা আছে, সেখানে এরকম দেখিয়েছেন, ক্যারি ওয়ার্ক ইন নাইজেরিয়া অ্যাজ এন কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ওয়াজ সিম্প্যাথেটিক টু দ্য নাইজেরিয়ান পিপল। তারা, সেই লোকটা নাইজেরিয়ান পিপলদের প্রতি সিম্প্যাথেটিক ছিল, কিন্তু তারপরও নাইজেরিয়ান পিপলরা আসলে কেমন সেটাতে ফুটিয়ে তুলতে পারে নাই। ইয়েট আচেবে ফিলস দ্যাট ক্যারি অ্যালং অ্যাপ্রোপ্রিয়েট টু কমিশন। আচ্ছা, এটা আচ্ছা, উইথ আদার ওয়েস্টার্ন রাইটার্স। আচ্ছা, জোসেফ কনরাড, হার্ট অফ ডার্কনেস আমরা পড়েছি, এটা কিন্তু হার্ট অফ ডার্কনেস আপনারা পড়েছেন কিনা জানি না, ওটাও পোস্ট কলোনিয়াল একটা লিটারেচার। ওইখানেও ওরাও আফ্রিকাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইউরোপিয়ান রাইটাররা আসলে প্রেজেন্টেড দ্য মানে উপমহাদেশকে একটা ডার্ক, অন্ধকারাচ্ছন্ন একটা জগৎ বদলে মানে পোর্ট্রে করার চেষ্টা করেছে, যারা যাদেরকে ইমপেনেট্রেবল, যাদের মধ্যে ঢোকা যায় না, প্রিমিটিভ মাইন্ডস, সেকেলে সব চিন্তাভাবনা। আচেবে এখানে বলতেছে কনসিডার্স দিস রিডাকশন ইজ পোর্ট্রেয়াল অফ আফ্রিকা রেসিস্ট। আচেবে মনে করতেছে যে ভালো ভালো রাইটার, তারা যারা বর্ণনা দিয়েছে আফ্রিকার, তারা রেসিস্ট, তারা আমাদেরকে রেসিস্ট হিসেবে দেখিয়েছে, আমরা এরকম না। তো সে পয়েন্ট করছে জোসেফ কনরাডকে, হু রোট এগেনস্ট ইম্পেরিয়ালিজম বাট রিডিউসড আফ্রিকানস টু মিস্টেরিয়াস, অ্যানিম্যালিস্টিক অ্যান্ড এক্সোটিক আদার্স। কনরাডকে বলতেছে যে তুমি আফ্রিকানদেরকে এভাবে দেখাইছো, রহস্যময় দেখিয়েছো, অ্যানিম্যালিস্টিক, পাশবিক এবং এক্সোটিক আদার্স মানে অন্য মানুষ টাইপের দেখিয়েছে। তো 94-এর একটা ইন্টারভিউতে আচেবে এক্সপ্লেন করেছে যে তার খুব ক্ষোভ ছিল ইনঅ্যাকুরেট পোর্ট্রায়াল যে করেছে আফ্রিকান মানুষদের কালচারকে। এটা হোয়াইট কলোনিয়াল রাইটার যারা লিখেছে, তারা আসলে স্টুডেন্টদেরকে ঠিকমতো পড়াতে পারবে না, বোঝাতে পারবে না, যেমন কনরাড বা ক্যারি। আর আচেবে আর্জেস স্টুডেন্টস টু রিড সাচ ওয়ার্কস ইন অর্ডার টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য রেসিজম অফ দ্য কলোনিয়াল এরিয়া। এটা বরং আচেবে বলতেছে তোমরা এগুলো বই পড়ো, যাতে ওরা কীভাবে রেসিস্ট আচরণ করছে, ভুলভাল লিখছে, এটা হিসেবে আর কি। তো আচ্ছা, এখানে থিংস ফল অ্যাপার্টে ইউরোপিয়ানদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল আফ্রিকা,
এটা পার্টিকুলারলি ব্যাখ্যা করা হয়েছে দুইটা ক্যারেক্টারের মাধ্যমে। থিংস ফল অ্যাপার্টে আমরা ইউরোপিয়ান দুজন দেখেছি, একজন ছিল জেমস স্মিথ রেভারেন্ড, আর আরেকজন ছিলেন হলো একটা ডিস্ট্রিক্ট কমিশনার ছিল, যে লাস্টে যে ওকনকোর সম্পর্কে একটা কিছু লিখতে চায়। তো স্মিথ বলেছে যে কম্প্রোমাইজ, নো নিড টু কম্প্রোমাইজ উইথ অন আনকোয়েশ্চনেবল রিলিজিয়াস ডক্ট্রাইন অর প্র্যাকটিসেস ইভেন ডিউরিং দেয়ার ইন্ট্রোডাকশন। আচ্ছা, ওই স্মিথ মনে করতো যে ওদের ধর্মের মধ্যে আমরা নাক গলাবো না, যদিও আমরা আমার ধর্ম পুশ করতেছি। হি সিম্পলি ডাজন্ট রিকগনাইজ এনি বেনিফিট ফর অ্যালাউইং দ্য নাইজেরিয়ানস টু রিটেইন এলিমেন্টস অফ দেয়ার হেরিটেজ আর কি। তো উনি মনে করতেন যে আফ্রিকানদের কোনো হেরিটেজ থাকা উচিত নয়, দরকার নেই। তো আর ডিস্ট্রিক্ট কমিশনার অন দ্য আদার হ্যান্ড, ডিস্ট্রিক্ট কমিশনার কি মনে করেছিল, প্রাইডস হিমসেলফ অন বিইং আ স্টুডেন্ট অফ প্রিমিটিভ কাস্টমস অ্যান্ড সিজ হিমসেলফ অ্যাজ এ বেনেভলেন্ট লিডার। আচ্ছা, ডিস্ট্রিক্ট কমিশনার একজন মহানুভব মানুষ ছিল, সে ভালো ছিল, who has only the best intention for pacifying the primitive tribes and bringing them into the modern era. উনি চাচ্ছিলেন যে ওনাদেরকে কাম ডাউন করাবো আর ওরা মডার্ন এরার সাথে পরিচিতি হবে, অ্যাডপ্ট খাপ খাওয়াবে। তো দুইজনেরই এক্সপ্রেস সারপ্রাইজ ইফ সামওয়ান সাজেস্টেড টু দেম টু দেয়ার ইউরোপিয়ান ভ্যালুজ মে নট বি এন্টায়ারলি অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস সোসাইটিস। দুজনের কারোরই এই সোসাইটির জন্য যে ভ্যালুগুলো, তাদের যে ভ্যালু ছিল সেটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট যায় না। তো কমিশনারের প্ল্যান ছিল ফর ব্রিফলি ট্রিটিং দ্য স্টোরি অফ ওকনকো, মানে ছোট্টভাবে ওকনকোর একটা কাহিনী যে বর্ণনা করার যে ইচ্ছা, এটা ইলাস্ট্রেটস দ্য ইনক্লাইনেশন টুয়ার্ড ওয়েস্টার্ন সিম্পলিফিকেশন অ্যান্ড এসেন্সিয়ালাইজেশন অফ আফ্রিকান কালচার। ওয়েস্টার্ন যে সিম্পলিফিকেশন, এই জিনিসটা ছোট্ট করে একটা লেখা, মানে একটা মানুষের আত্মত্যাগ বা আত্মাহুতি, এটাকে এত ছোট করে লেখা, এটা মোটেও কোনো ভালো কিছু নয়। এটাই আচেবে বুঝিয়েছে যে আমার কালচার এত না, যে মানুষকে ছোট করে দেখানো, আলু পটলের মতো মানুষ মরে যাচ্ছে আর আপনারা এভাবে দেখাচ্ছেন, এটা আর কি। টু কাউন্টার দিস ইনক্লাইনেশন, আচেবে ব্রিংস লাইফ টু লাইফ অ্যান্ড আফ্রিকান কালচার উইথ আ রিলিজিয়ান। আচ্ছা, এমন একটা কালচারকে দেখিয়েছে আচেবে যার একটা ধর্ম আছে, যেখানে একটা সরকার আছে, সিস্টেম অফ মানি, মুদ্রা ব্যবস্থা, ওই যে ইয়াম বা আলু দিয়ে বা কড়ি, এক ধরনের কড়ি দিয়ে ওরা মানে মুদ্রা ব্যবস্থা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ জুডিশিয়াল সিস্টেম, বিচার ব্যবস্থাও ছিল। যদিও টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড ছিল না ইগবো সোসাইটি, ইগবো কালচারটা রিভিল টু দ্য রিডার অ্যাজ মানে কমপ্লেক্স ছিল, জটিল ছিল। ফার্দারমোর, থিংস ফল অ্যাপার্ট আইরনিক্যালি রিভার্স দ্য স্টাইল অফ নোভেলস বাই সাচ রাইটার্স অ্যান্ড কনরাড অ্যান্ড কেরি। এদের রাইটিংকে রিভার্স করে লেখা হয়েছে। স্টেরিওটিপিক্যাল মানে গতানুগতিক একগুলো একই রকম মানে ক্লিশে টাইপের আফ্রিকান ক্যারেক্টারদেরকে দেখাইছে, বরঞ্চ আচেবে দ্য হোয়াইট কলোনিস্টদেরকে স্টেরিওটাইপস দেখাইছে একই রকম, যাদের কাজই হলো ধর্মে চেঞ্জ করে দেওয়া, ব্যাপটাইজ করা, মোস্ট উইথ দ্য ইম্পেরিয়ালিস্টিক ইন্টেনশনস, হোয়ার অ্যাজ দ্য ইগবোজ আর হাইলি ইন্ডিভিজুয়াল, মেনি অফ দেম ওপেন টু নিউ আইডিয়াস। মানে ওদেরকে বুঝাইছে ওরা স্টেরিওটিপিক্যাল হোয়াইট, ওইদিকে আফ্রিকানদেরকে দেখাইছে যে ওরা বরং ইন্ডিভিজুয়াল, তারা কেউ আবার নতুন আইডিয়ার সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে রাজি আছে, যেমন ওকনকোর নিজের ছেলেই। আচ্ছা, বাট রিডার শুড নোট দ্যাট আচেবে ইজ নট প্রেজেন্টিং ইগবো কালচার অ্যাজ ফ্ললেস অ্যান্ড আইডিলিক। আবার আচেবে আসলে কি করেছে, আফ্রিকানদেরকে দেখাইছে ওদের মতোই দেখাইছে, ও দেখাইছে যে আমাদের ধর্ম, আমাদের কালচার কঠিন আছে, জটিল আছে বাবা, কিন্তু তার মানে এই না যে আমার কালচার ভুল ত্রুটির ঊর্ধ্বে, আর তার মানে এই না তোমরা হোয়াইট, তোমরা ভালো, তোমরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে, সব দুটা মিলাই দেখাইছে আর কি। তো ইনডিড আচেবে উড contest such a romantic portrayal of his native people. In fact, many Western writers who wrote about colonialism, যেমন কলোনিয়ালিজম নিয়ে যারা লিখেছে, কনরাড, জর্জ অরওয়েল, এটা কই গেল, এটা আবার ছোট হয়ে গেল, হারম্যান মেলভিল অ্যান্ড গ্রাহাম গ্রিন। এটাকে বড় করে কিভাবে, এটা মাঝখানের ইয়াতে তো দিলাম। এদের থেকে অপোজ করেছে আচেবে। আচ্ছা, opposed to imperialism but were romantic in their portrayal of noble savages, but
আচ্ছা, yet uncorrupted and innocent, opposition of imperialism that such authors voiced often rested on the notion that an advanced Western society corrupts and destroys the non-Western world. আচ্ছা, ওরা বলতেছে যে অ্যাডভান্স ওয়েস্টার্ন সোসাইটি নন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে করাপ্ট করে ফেলে। আচেবে রিগার্ডস বলতেছে ইন দ্যাট নোশন অ্যাজ অ্যান আনঅ্যাকসেপ্টেবল আর্গুমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ মিথ। দ্য ইগবোজ ওয়ার নট নোবেল স্যাভেজেস, তারা ভদ্র কোনো গোষ্ঠী ছিল না, যদিও তারা ওয়ার্ল্ড ওয়াজ ইভেনচুয়ালি আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে গেছে। দ্য ইন্ডিজেনাস বা ওই যে আদিবাসী যে কালচারটা ওয়াজ নেভার অ্যান আইডেলিক হেভেন, তারা কোনো মানে স্বর্গ কিছু টাইপের কিছু ছিল না। সাদা যে কলোনিয়ালিস্ট তাদের আসার আগ পর্যন্ত যে ছিল তাও না। থিংস ফল অ্যাপার্টে আচেবে depicts negative as well as positive elements of Igbo culture, দুইটা দিকই দেখিয়েছেন। and he is sometimes as critical of his own people as he is of colonizers, কলোনাইজারদেরকেও যেরকম ভালো খারাপ দেখিয়েছে ওদেরকেও দেখিয়েছে। আর আচেবে মেজর ফোর্স ছিল in the worldwide literary movement to define and describe African experience. Other post-colonial writers in this movement include Leopold, আচ্ছা আরও যারা ছিল এনগুগি, ওয়াথিয়ঙ্গো, ওলে সোয়িঙ্কা, এরা ছিল। These writers not only confront a multi-ethnic perspective of history and truth, but they also challenge readers to re-examine themselves in this complex and evolving world. অন্যান্য রাইটাররাও আফ্রিকান যারা তারা এরকম লিখেছে। আচ্ছা, এটা আবার গিয়েছে। আচ্ছা, a brief Things Fall Apart was a groundbreaking work. আচ্ছা, Things Fall Apart, আচ্ছা আমরা আফ্রিকান এত লিটারেচার পড়ি, টুকটাক আছে, এনগুগি ওয়াথিয়ঙ্গো আছে, ওলে সোয়েঙ্কা আছে, এগুলো ছাড়াও আফ্রিকান নোবেল হিসেবে থিংস ফল অ্যাপার্ট এত জনপ্রিয় কেন? আচেবেস রোল ইন মেকিং মডার্ন আফ্রিকান লিটারেচার আ পার্ট অফ ওয়ার্ল্ড লিটারেচার ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড। এটা সহজ না, এটা কঠিন আছে। থ্রুআউট দিস নোবেল আচেবে ইউজেস দ্য, আচ্ছা ইবো ইউজ করছে, যদিও আসলে আমরা ইগবো পড়ি। আচ্ছা, ব্রিক হিস্ট্রি অফ নাইজেরিয়া, এখন আমাকে দেখতে হবে নাইজেরিয়ার হিস্ট্রি কী, হিস্ট্রিটা জানতে হবে। টেক্সাসের থেকেও বড় জায়গা নাইজেরিয়া, আমেরিকার টেক্সাসের থেকেও 1/3 বড়। নাইজেরিয়া লোকেটেড হলো অ্যাবভ দ্য ইনার কার্ভ অফ দ্য এলবো অন দ্য ওয়েস্ট, আফ্রিকার ওয়েস্টে অবস্থিত, জাস্ট নর্থ টু দ্য ইকুয়েডর, এর উত্তরে আছে ইকুয়েডর এবং দক্ষিণে আছে সাহারা মরুভূমি। তো 200 বছরের এথনিক, 200 বছর ধরে এখানে বিভিন্ন ধরনের আদিবাসী গোষ্ঠী আছে, ইচ উইথ ইটস ওন, তাদের নিজস্ব ভাষা আছে, তাদের বিলিফ আছে, তাদের কালচার আছে। এখানে কিন্তু অনেক ধরনের ভাষাভাষী লোকের, কালচারের লোক আছে প্রেজেন্ট ডে নাইজেরিয়াতে বাস করে। লার্জেস্ট এথনিক গ্রুপ এখানে মোস্টলি প্রোটেস্ট্যান্ট, ইয়োরুবা অন দ্য ওয়েস্ট, ক্যাথলিক ইগবো ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য প্রিডমিনেন্টলি মুসলিম হাউসা ফালুনি ইন দ্য নর্থ। তাহলে ওয়েস্টে আছে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিকরা আছে ইস্টে মানে পূর্বে, আর নর্থে আছে হলো মুসলমান। তো এই ডাইভার্সিটি অফ পিপল ইজ দ্য রেজাল্ট অফ থাউজেন্ড অফ ইয়ার্স অফ হিস্ট্রি। 1000 বছরের ইতিহাসে মানুষ এভাবে করে ওখানে গড়ে উঠেছে। তারা ট্রেডার্স হিসেবে, মানে ব্যবসায়ী বা যাযাবর বা নোমাড অ্যান্ড রিফিউজি, মানে উদ্বাস্তু হিসেবে বিভিন্ন জায়গা থেকে আসছে এবং ক্লাইম্যাটিক চেঞ্জেসের মাধ্যমে তারা মানে ইঞ্জিনিয়াস বা ওখানকার স্থানীয় মানুষে পরিণত হয়েছে। অ্যান্ড অ্যাজ এ ফরেন নেশনস বিকেম অ্যাওয়্যার অফ দ্য এরাস রিসোর্সেস। The events in Things Fall Apart take place at the end of the 19th century and in the early part of 20th century. 1904 দিকে লেখা হয়েছে। আচ্ছা, যদিও ব্রিটিশরা নাইজেরিয়া 1904 আগ পর্যন্ত আসে নাই, তাদের একটা স্ট্রং উপস্থিতি ছিল পশ্চিম আফ্রিকায় সিন্স দ্য আর্লি 19th century। 19th century শুরু থেকে তাদের আনাগোনা ছিল ওয়েস্টার্ন আফ্রিকায়। তো ব্রিটিশ ওয়ার আ মেজর বায়ার অফ আফ্রিকান স্লেভস ইন দ্য 17th and 18th century। সো 20th century তো ওদের আনাগোনা থাকবেই। হিস্ট্রি অফ নাইজেরিয়া ইজ বাউন্ড আপ উইথ জিওগ্রাফি সোর্সেস। আচ্ছা, 1807-এ ব্রিটিশ আউটলড স্লেভ ট্রেড, আচ্ছা 1807 সালে স্লেভ ট্রেড বাতিল হয়ে গেছে আমেরিকায়। সো তখনও কন্ট্রোল করতে পারেনি নাইজেরিয়াকে। ইন্টারনাল ওয়ার্স কন্টিনিউয়ালি ইনক্রিজ দ্য অ্যাভেলেবল সাপ্লাই অফ ক্যাপচার্ড স্লেভস। ওদের মধ্যকার যুদ্ধের মাধ্যমে ওরা ওখান থেকে স্লেভ নিয়ে যেত। 1861 সালে
স্লেভ ট্রেডের ব্যাপারে ওরা হতাশ হয়ে ব্রিটিশরা ডিসাইড করলো যে ল্যাগোস মেজর স্লেভ ট্রেডিং পোস্ট অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ প্রেজেন্ট ডে নাইজেরিয়া, ওইখানে গিয়ে তারা হামলা গাড়ে এবং আস্তে আস্তে ব্রিটিশ অকুপাইড দ্য রেস্ট অফ দ্য নাইজেরিয়া, আস্তে আস্তে নাইজেরিয়াতেও গেড়ে বসে। আলটিমেটলি ব্রিটিশরা মানে নাইজেরিয়াকে অকুপাই করতে নিয়েছিল শুধুমাত্র স্লেভ ট্রেডের বাইরে মানে মধ্যে না থেকে সব কিছুতে ওরা মানে ওদেরকে অকুপাই করতে নিয়েছে। তো ব্রিটিশ ওয়ার ইন কম্পিটিশন উইথ আদার ইউরোপিয়ানস ফর কন্ট্রোল অফ দ্য ন্যাচারাল ওয়েলথ অফ ওয়েস্ট আফ্রিকা। ওয়েস্ট আফ্রিকায় অনেক ন্যাচারাল খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে। 1884-85-তে বার্লিন কনফারেন্সে একটা মিটিং হয়েছিল যে ওই রিভালরিজ এবং ইউরোপিয়ান পাওয়ার্স, ওরা শুধু তো মানে ব্রিটিশরা না, আরও অন্যান্য ইউরোপিয়ান পাওয়াররা ওখান থেকে খনিজ পদার্থ নিয়ে যেত। তো এখানে একটা হয়েছিল যে ইউরোপিয়ান পাওয়ারটা এটা কমানোর একটা চেষ্টা হচ্ছিল। তারা কি করতো, নাইজেরিয়া থেকে পাম তেল, বাদাম, রবার, তুলা বা কটন এবং অন্যান্য কৃষিজাত প্রোডাক্ট নাইজেরিয়া থেকে নিয়ে যেত। তো ইনডিড ট্রেড ইন দিস প্রোডাক্টস মেড সাম নাইজেরিয়ান ট্রেডার্স ভেরি ওয়েলদি। এগুলো করে করে কিছু মানুষ ওখানকার বেশ ধন সম্পদের মালিক হয়ে গেল। ইন দ্য আর্লি 20th সেঞ্চুরিতে যেটা হলো, 20 শতাব্দীর প্রথমের দিকে, দ্য ব্রিটিশ ডিনাইড দ্য কালেকশন অফ ডাইভার্স এথনিক গ্রুপস অ্যাজ ওয়ান কান্ট্রি নাইজেরিয়া অ্যান্ড ডিক্লেয়ার্ড ইজ আ কলোনি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। আস্তে আস্তে ব্রিটিশ এম্পায়ারের একটা কলোনি হিসেবে নাইজেরিয়াকে গড়ে তুলল। আস্তে আস্তে যেটা হলো, অক্টোবর 1960-এ নাইজেরিয়া স্বাধীনতা লাভ করে এবং 1963 সালে 1963-তে তারা পুরোপুরি একটা রিপাবলিকে, প্রজাতন্ত্রে পরিণত হয়। তো এই ব্রিটিশ লং গান ফ্রম নাইজেরিয়া এখান থেকে করতে করাপশন অ্যান্ড আ ল্যাক অফ লিডারশিপ খুবই স্বাভাবিক। এখানে তো নেতৃত্ব দিবে কে, ব্রিটিশরা তো চলে গেছে। তো ডেমোক্রেসি বা গণতন্ত্র কিভাবে আসবে এ নিয়ে একটা মারামারি ছিল। বিভিন্ন ধরনের মিলিটারি কুপস, সেনা অভ্যুত্থান এবং ডিক্টেটরশিপ, মানে কী জানি স্বৈরতন্ত্র, এগুলো চলতে থাকলো 1970-এ, 80-তে এবং 90 সালে। এবং আলটিমেটলি 90 সালের দিকে ডেমোক্রেসিতে করছে, রিপ্লেস হয়েছে। আর 93 সালে এসে নাইজেরিয়া একটা ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো নাইজেরিয়াতে, যেটা অ্যানাদার সেখানেও আবার একটা রক্তহীন একটা কূপ বা অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান হলো। অ্যান্ড সো কন্টিনিউজ অ্যাজ দ্য পলিটিক্যাল প্যাটার্ন অফ দ্য ট্রাবলড ভায়োলেন্ট মোস্ট পপুলাস কান্ট্রি ইন আফ্রিকা। সো তাহলে আস্তে আস্তে এরকম রক্তক্ষয়ী তাদের জীবন। আচ্ছা, অ্যাবাউট দ্য নোবেল গেল, এরপরে হলো কি ফ্যাক্টসটা একটু দেখব। একটা ব্রিফ, এটা আমি বলেছি একটু এটা জাস্ট মানে চিনোয়া আচেবের জন্ম আর গড়ে ওঠা হলো সাউদার্ন নাইজেরিয়াতে। যদিও তার বাবা মা প্রোটেস্ট্যান্ট ছিল এবং ক্রিশ্চিয়ান ফেইথে প্র্যাকটিস করেছে, তো আচেবে এবং তার ভাই বোনরা ওই ট্রেডিশনাল ইগবো কালচারের সাথে বড় হয়েছে। তো যেটা একটা হেভি এমফ্যাসিস অন স্টোরি টেলিং, তাদের কালচারটাকে উনি তুলে ধরেছেন, নিজেদের কালচারটাকে। আর আচেবে স্কুলে ভালো পড়াশোনা করেছে, রাইটিং স্টোরিজে ভালো ছিল, ইউনিভার্সিটি স্টুডেন্টও ভালো ছিল। গ্র্যাজুয়েশন করে উনি প্রথম ইংলিশ টিচার হিসেবে ওর নিজের টাউনে লেখালেখি টিচার হিসেবে জয়েন করেছে। লেটার উনি নাইজেরিয়ান ব্রডকাস্টিং সার্ভিস NBS ওইখানে চাকরি করেছেন। উনি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন পেয়েছেন ওই থিংস ফল অ্যাপার্ট দিয়ে 1958 সালে। আর পরবর্তী বেশ কিছু দশকে আচেবে ইনভলভড ইন আ মিক্স অফ অ্যাকাডেমিয়া এবং নাইজেরিয়ান পলিটিক্স, টিচিংও করেছেন, নাইজেরিয়ান পলিটিক্সেও অংশগ্রহণ করেছেন। আর বেশ কিছু শর্ট স্টোরি পাবলিশ করেছেন, ছোটদের বই পাবলিশ করেছেন, কিছু প্রবন্ধ সংকলন, এগুলো হয়েছে। আর 1990 সালে উনি ইউএসতে আমেরিকায় রিটার্ন করেছে এবং ওখানে একটা কার অ্যাক্সিডেন্টে উনি একটু ডিসেবলড হয়ে যান, মানে প্রতিবন্ধীতে পরিণত হন। তারপরে ফ্যাকাল্টি পজিশন হিসেবে ব্রাউন ইউনিভার্সিটিতে 2009 থেকে 2013 পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গিয়েছেন। আচ্ছা, আর থিংস ফল অ্যাপার্ট 1890 সালের সেট। আর আর্লি ডেজ অফ কলোনিয়ালিজম ইন নাইজেরিয়া, আচেবে depicts Igbo society in transition from its first contact
মানে প্রথম ব্রিটিশ কলোনিয়ালসদের সাথে সাথে আস্তে আস্তে ওরা ব্রিটিশরা কীভাবে রুল করলো এটার উপরে। লিটারি ওয়ার্কস অ্যাবাউট দিস পিরিয়ড অফেন পেইন্টেড স্টেরিওটিপিক্যাল পোর্ট্রেটস অফ নেটিভ আফ্রিকানস অ্যাজ প্রিমিটিভস। লিটারি এই সময়কার যে সাহিত্যগুলো ওরা আফ্রিকান যে নেটিভ যে আফ্রিকান ওদেরকে মানে জাস্ট সেকেলে আদিম বন্য এরকম মানে করতেও মানে ওইভাবে ব্যাখ্যা করতো। ইভেন ওয়ার্কস দ্যাট ওয়ার ক্রিটিক্যাল অফ দ্য ইউরোপিয়ান কলোনাইজার সাচ অ্যাজ হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরাড, এগুলো বললাম। তো জোসেফ কনরাডকে ব্লাডি রেসিস্ট বলে গালি দিয়েছে আচেবে। আচেবে নোভেল ইজ আ রেসপন্স টু দিস কলোনিয়ালিস্ট ওয়ার্কস অফ লিটারেচার। থিংস ফল অ্যাপার্ট ইজ এ পোস্ট কলোনিয়াল নোভেল দ্যাট স্ট্রাইভস টু রিভাইজ প্রিভিয়াস স্টেরিওটাইপস বাই পোর্ট্রেইং বোথ কালচার্স উইথ আ নিউট্রাল আই। একটা নিরপেক্ষ চোখে উনি দুটা কালচারকেই দেখিয়েছেন, দুটা কালচারেরই ভালো মন্দ দিক তুলে ধরেছেন। কমপ্লেক্সিটি অফ দ্য ইগবো ট্রেডিশনও যে ভালো না সেটাও বুঝিয়েছেন। লিটারি ওয়ার্কের আমার দরকার নেই। কি ফ্যাক্ট হলো থিংস ফল অ্যাপার্ট 57 সালে লেখা, 58তে পাবলিশ। পোস্ট কলোনিয়ালিজমের উপরে লিটারি পিরিয়ড, জনরা হলো নোভেল বা ট্র্যাজেডি, আর সেটিং হলো প্রি কলোনিয়াল নাইজেরিয়া 1890-এর দিকে। ক্লাইম্যাক্স কি? ওকনকোজ মার্ডার ফর এ কোর্ট মেসেঞ্জার। ওই যে উনি যে ওকনকো যে মারলো ওটা হলো ক্লাইম্যাক্স। অ্যান্টাগনিস্ট হলো মিশনারি অ্যান্ড হোয়াইট গভর্নমেন্ট অফিসিয়ালস, ওই রেভারেন্ড স্মিথ এবং ডিস্ট্রিক্ট কমিশনার, ওই যে দুটা লোক আসছিল। পয়েন্ট অফ ভিউ থার্ড পার্সন অমনিশিয়েন্ট, থার্ড পার্সনের লেখা। আচ্ছা, এই যে ব্লাডি রেসিস্ট বলেছে, ডেলিভার লেকচার। আচেবে অ্যাজ এ পলিটিশিয়ান, এটা তো বললামই, ব্লাডি রেসিস্ট বলেছে। আর পলিটিশিয়ান হিসেবে আচেবে এক্সপ্রেস হিজ পলিটিক্যাল ভিউজ often in writing, but he also involved himself actively in Nigerian politics. আচ্ছা, পলিটিক্যাল ভিউর উপর লিখেছে এবং অ্যাক্টিভলি উনি কি বলবো পলিটিক্যালি উনি ইনভলভ ছিলেন পলিটিক্সের উপরে। আর 1980 সালের দিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। However, he soon resigned himself in frustration with the corruption he witnessed during the elections. এগুলো দেশগুলোতে আফ্রিকান দেশ হোক, এই যে সাউথ এশিয়া, এগুলো মোটামুটি করাপ্টেড। শুধু তাই না, আমেরিকাও করাপ্টেড, কোন জায়গায় করাপশন নাই। উনি এগুলো দেখে এগুলো থেকে সরে এসেছেন। আর কি আছে? অ্যাবাউট দ্য নোভেল, সামারি, থিমস, আর একটা কী জানি পড়াতাম, চিনোয়া আচেবে বায়োগ্রাফি, না এগুলো অনেক কিছু আসবে। আচ্ছা, আমি এটা কোথায় পড়েছিলাম জানি না, আমি ডিটেলস আরও করবো, আর অন্যান্য ইয়াগুলো আজকে আর এগুলো পড়া